কমিশনার হয়তো বিরোধী দল দ্বারা প্রভাবিত হয়েছে, অথবা বায়াসড হয়েছে, অথবা জনগণ তাদেরকে কিনে ফেলেছে। আজকে আত্মঘাতী বোমা হামলায় যদি 30 লক্ষ টাকা একজনের পিছনে খরচ হয়, তো একটা গরিব মানুষ 30 লাখ টাকা পেলে, আপনি ধরেন আজকেরও পত্রিকা আছে, 30 লাখ টাকা পেলে তার হয়তো জীবন দিতে অসুবিধা নেই। আবার মোটিভেট করে দেয় যে আপনার মরলে তুমি শহীদ হয়ে বেহেস্তে যাবে, তো বেহেস্তেও পাইলো, 30 লাখ টাকাও পাইলো। এরকম দুইজন লোক যদি বিরোধী দলের সাথে গা বাসে দিয়ে যায়, তখন সেই লোক নিয়ে প্রধান নির্বাচন কমিশনার তখন সেখানে একটা মানে অযৌক্তিক মানে সিদ্ধান্তের বাইরে আবার সেটা নিতে পারে না, অযৌক্তিক সিদ্ধান্তকে মেনে নিতে পারে না, যেখানে তার সংবিধান সম্মত একক ক্ষমতা আছে, তারপরও একক ক্ষমতা তিনি দেখান নাই। তখন তিনি করেছেন কি, ওই তার অনুযায়ী, অধ্যাদেশ অনুযায়ী, কমিশনের অধ্যাদেশ অনুযায়ী তিনি সেখানে ওই দুইজন কমিশনার নিয়োগ করেছেন। আর ফারুক সাহেব যে কথা, এমপি সাহেব যেটা বললেন, এটা আমি একমত না। উনি আসেন নাই 8 দিন না, আরও বেশি, মানে তিনি অনেক মানে বেশ কতদিন আসেন নাই, অসুস্থ ছিলেন এবং এখনও পুরোপুরি সুস্থ হননি। এই কথাটা আপনি যদি কটাক্ষ করে বলে থাকেন, তাহলে একজন প্রধান নির্বাচন কমিশনার, সাবেক বিচারপতি, সেই লোকটার একটা মর্যাদাশীল লোকের বিপক্ষে অমর্যাদাকর কথা হয়ে গেল। আমি মনে করি আপনার কথাটা আপনি আপনার ভাষা দিয়ে আবার মানে প্রত্যাহার করে নেবেন। বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন ইংরেজি দৈনিক নিউজ সম্পাদক এবং এডিটর্স কাউন্সিলের প্রেসিডেন্ট, ইতিহাসবিদ, সাংবাদিক নুরুল কবির। স্বাগত আপনাকে তৃতীয় মাত্রায়। শুরুতেই আপনার কাছ থেকে একটু বুঝতে চাইব যে সরকারের 1 মাসের খানিকটা বেশি সময় পার হলো, এই সময়টাকে আপনি কেমন দেখলেন? মন্ত্রী পরিষদ থেকে শুরু করে জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পর্যন্ত যেসব নিয়োগ হচ্ছে, সেই নিয়োগগুলো সম্পর্কে জনমনে মিশ্র, কখনো কখনো অনেকেই কোনো ক্ষেত্রে সাধুবাদ জানিয়েছেন, কোনো ক্ষেত্রে নানা সমালোচনা হয়েছে। কিন্তু আপনার দৃষ্টিতে আপনি আসলে কি মনে করছেন? কারণ সরকার পরিচালনার জন্যে এই অ্যাপয়েন্টমেন্টগুলো অত্যন্ত জরুরি বলে অনেকে মনে করেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলো আসলে। ধন্যবাদ। দেখুন, আমার দিক থেকে মাত্র 1 মাস মাত্র সময় যে কোনো সরকারের জন্যে খুবই অল্প সময়, তো সেইখানে খুব বেশি ক্রিটিক্যাল এই মুহূর্তে আমি হয়তো হতে যাব না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে মর্নিং শোজ দি ডে বলে একটা কথা আছে। বিএনপির শীর্ষ নেতৃত্ব, আমি ধারণা করেছি যে বুঝতে পারবেন, একটা 15 বছরের স্বৈরতান্ত্রিক শাসন এবং তারপরের 18 মাসের মতন সময় একটা সরকারের, যার কোনো প্রত্যক্ষভাবে রাজনৈতিক কমিটমেন্ট ছিল না, হয়তো চিন্তা ছিল তাদের, এই দীর্ঘ সময়কাল পেরিয়ে যখন জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত একটা সরকার প্রতিষ্ঠিত হবে, তার কাছে অর্থাৎ নতুন সরকারের কাছে অনেকগুলি প্রত্যাশা তৈরি হবে নতুন। দ্বিতীয় সবচেয়ে বড় যেইটা, এই সরকার প্রতিষ্ঠিত হবার পেছনের যে রাজনৈতিক প্রেক্ষাপট, সেই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পরে এবং 1969 সালের গণ অভ্যুত্থান, তারপরে 71-এর স্বাধীনতার সংগ্রামের পরে 2টো গণ অভ্যুত্থান আমরা লক্ষ্য করেছি, 91 সালে এবং 2024 সালে। তো যুদ্ধের সময়টা বাদ দিলে এই 2024 সালের গণ অভ্যুত্থানের যে ব্যাপকতা ছিল, যে ধরনের অংশগ্রহণ ছিল মানুষের, বিশেষত তরুণ এবং নারীদের যে অংশগ্রহণ ছিল, তার মধ্য দিয়ে যে সমাজের মধ্যে নতুন চাহিদা রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে তৈরি হয়েছে, সেই চাহিদাগুলোকে পূরণ করবার জন্য এই সরকারের যতটুকু সিরিয়াসনেস দরকার বলে আমার মনে হয়, প্রথম দিকে মনে হচ্ছিল এই সিরিয়াসনেস তারা দেখাতে পারবে। কিন্তু 1 মাসের মাথায় কতগুলো কার্যক্রমের মধ্যে আমরা যথেষ্ট
এটাকে বলবো যে অ্যাপ্রিহেন্সিভ হওয়ার সুযোগ তৈরি হয়েছে দুঃখজনকভাবে, যেখানে খুব নিশ্চিন্তে ঘুমানোর ব্যবস্থা নেই বলে আমার মনে হয়। ধরুন, আমরা প্রথমে দেখলাম একটা ক্যাবিনেট তৈরি হলো, সেই ক্যাবিনেটে 2-4 জন সিনিয়র নেতা বাদ পড়লেন, কেউ কেউ ভিতরে থাকতে পারতেন, আবার কেউ বাদ পড়েছেন হয়তো বয়সজনিত বা স্বাস্থ্যগত কারণে, সেটা মানুষ অ্যাকসেপ্ট করেছিল। তারপরে যে যাদেরকে তারা নিয়েছেন, সেটা বিএনপির এই মুহূর্তে যে হিউম্যান রিসোর্সেস, সেইটা বিবেচনা করলে চাইতে ভালো হওয়ার তাদের কোনো সুযোগ ছিল না। কিন্তু 1 সপ্তাহের মাথায় আমরা প্রথমে দেখলাম যে 8 জন প্রতিমন্ত্রীর কাজকর্ম পুনর্বন্টন হলো। এর মধ্যে অন্তত 2 জন ঠিক বিএনপির নন, বিএনপির অ্যালায়েন্স পার্টনার। তখন 8 দিনের মাথায় যদি পুনর্বন্টন হতে হয় 7 দিনের মাথায়, তাহলে বুঝতে হবে যে যেই ধরনের চিন্তাভাবনা করে প্রথমে এটা সাজানোর কথা ছিল, সেই চিন্তাভাবনা সেখানে অনুপস্থিত ছিল। দ্বিতীয়ত হচ্ছে, আমার জানা মতে আপনার পার্লামেন্টারি সিস্টেমে প্রধানমন্ত্রী ইচ্ছে করলে কারো সঙ্গে আলাপ আলোচনা না করে নিজেই নিজের মন্ত্রিসভা রদবদল করতে পারেন, এটা সত্য। কিন্তু একটা যখন অ্যালায়েন্সের মধ্যে থাকে, সেই অ্যালায়েন্স পার্টনাররা ছোট হোক বড় হোক, আপনি অ্যালায়েন্স হিসেবেই গ্রহণ করেছেন, সেখানে তাদের সঙ্গে আগে জানানো একটা ভদ্রচিত ন্যায়সঙ্গত উচিত কাজ বলে আমি মনে করি। কারণ একটা অ্যালায়েন্স মানে হচ্ছে একটা দীর্ঘদিনের অভিযাত্রার ব্যাপার। তো সেক্ষেত্রে আমার তথ্য অনুযায়ী তাদেরকে উনি কোনো আলাপ আলোচনা করেন নাই, অর্থাৎ তাদের জন্য একটা বিব্রতকর অবস্থা তৈরি করেছেন। এই চিন্তার এই পদ্ধতি যদি অব্যাহত থাকে, তাহলে অন্যান্য বিষয়েও তার কতগুলি প্রতিফলন পড়বে। সেটা তার জন্য শেষ পর্যন্ত, এবং তার জন্য যদি না হয়, তার সরকারের জন্য এবং সেই অর্থে দেশের জন্যে আপনার বিপজ্জনক ব্যাপার হয়ে উঠতে পারে, যেটা আমরা চাই না, কিন্তু ঘটনাটা ঘটেছে। কিছু মনোনয়নের কথা বলেছেন। মন্ত্রিসভার মধ্যে মনোনয়নের ক্ষেত্রে একজন অত্যন্ত বিতর্কিত মানুষ, যার কোনোদিনই রাজনীতির সঙ্গে কোনো সম্পর্ক ছিল না, অথচ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দেওয়া হয়েছে খলিলুর রহমান সাহেবকে। খলিলুর রহমান সাহেবের প্রথম কাজ আমরা যেটা দেখতে পেয়েছি, সেটা হচ্ছে আনুষ্ঠানিকভাবে, সেটা হচ্ছে যে তার অন্তর্বর্তী সরকারের মন্ত্রী থাকবার সময়, একজন মন্ত্রী থাকবার সময় মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে চুক্তি হয়, সেই চুক্তিতে তার একটা ভূমিকা ছিল, এবং সেই চুক্তিটি গোপন চুক্তি, এবং ইতিমধ্যে শেষ পর্যন্ত খবর গোপন থাকে না। শেষ যখন বেরিয়ে এলো, তখন আমরা দেখতে পেলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যেই চুক্তি সম্পাদিত হয়েছে, অর্থনৈতিকভাবে সেটা বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে এবং ক্ষতিকর বলাই সঙ্গত। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি অনুযায়ী বলবৎ করতে হলে আমাদেরকে প্রতি বছর কয়েক হাজার কোটি টাকার ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে বাংলাদেশ। এই চুক্তি করার ম্যান্ডেট তাদের ছিল না। ওখান থেকে আবার আমরা আরেকটা জিনিস দেখতে পেলাম, এইটা নিয়ে যখন সমাজে কথাবার্তা শুরু হয়েছে, তখন ইতিমধ্যে তিনি এই নতুন সরকারের, নির্বাচিত সরকারের পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন। তিনি প্রকাশ্যে দাবি করেছেন যে এই চুক্তি হবার আগে বিএনপি এবং জামায়াতের সঙ্গে কনসেন্ট নেওয়া হয়েছে। জামায়াত পরিষ্কারভাবে প্রথমে মিন করে, কিন্তু পরে খুব পরিষ্কারভাবে তারা বলেছে এই চুক্তি সম্পাদনের আগে তাদের চুক্তি সম্পর্কে তাদের কোনো ধারণা ছিল না, অর্থাৎ তাদের সঙ্গে কথা হয়নি, তারা হয়নি, এটা বলেছেন। তাহলে প্রশ্ন হচ্ছে, তারপর আমরা সরকারকে ব্যাপারে কথা বলতে দেখি নাই, তার মানে হচ্ছে অসত্য কথা বলেছেন সরকারের পররাষ্ট্রমন্ত্রী। আর ওদিকে বিএনপি এখনও পর্যন্ত এই বিষয়ে নিরুচ্চার, কোনো কথাবার্তা বলে নাই। অর্থাৎ এটা যদি আমরা ধরি, তারা যদি এখনও কোনো কথাবার্তা না বলে, আমরা মনে করি যে এটা বিএনপি এই যে বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থবিরোধী যে চুক্তি গোপনে সম্পাদিত হয়েছে, সেইটার অংশীদার। তো এইটা বিএনপিকে আমাদের দিক থেকে সমর্থন করবার এই ধরনের কর্মতৎপরতার কোনো কারণ থাকতে পারে না। কোনো দেশপ্রেমিক মানুষের পক্ষে সেটা সম্ভব নয়। তার পররাষ্ট্রনীতির একটা লক্ষণ খুব পরিষ্কারভাবে আমরা দেখলাম, যখন আপনার ইরানের উপর অত্যন্ত নির্লজ্জভাবে পৃথিবীর সমস্ত আন্তর্জাতিক আইন কানুন ভঙ্গ করে একটা সমঝোতা বৈঠক চলাকালে, প্রক্রিয়া চলাকালে
ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র যখন ইরানের উপর আক্রমণ করল এবং আক্রমণের লক্ষ্যবস্তু একটা স্বাধীন দেশের এন্টায়ার মিলিটারি কমান্ড, এন্টায়ার পলিটিক্যাল কমান্ড এবং তাদের এন্টায়ার তাদের যে আদর্শের মধ্য দিয়ে আপনার তারা রাষ্ট্র পরিচালনা করে, সেই আদর্শের সঙ্গে আমি ব্যক্তিগতভাবে একমত নই, কিন্তু এটা সেই দেশের মানুষ ঠিক করবে প্রধানত কোন আদর্শে তারা চলবে। সেই 3টা কমান্ডের উপর অতর্কিত হামলা করে তাদেরকে হত্যা করেছে। এইটার বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বহু ট্র্যাডিশনাল মিত্র এই ঘটনার নিন্দা জানিয়েছে। বাংলাদেশ সরকার এই ব্যাপারে নিন্দা জ্ঞাপন করতে পরিপূর্ণভাবে ব্যর্থ হয়েছে। উল্টো এই ঘটনার পরিপ্রেক্ষিতে ইরান যখন মার্কিন যুক্তরাষ্ট্রের মিলিটারি অ্যাসেটসগুলির উপর তার প্রতিবেশী রাষ্ট্রের উপর হামলা করে, সেইটাকে তারা নিন্দা জানিয়েছে। এইটার মধ্য দিয়ে দেখুন, একটা মানুষের ব্যক্তিগত জীবনে যেমন কতগুলি মোরালিটি দরকার পড়ে, নৈতিকতা, সামাজিক জীবনে, জাতীয় জীবনে পড়ে, তেমনি রাষ্ট্রের মোরালিটি বলে একটা কথা থাকে। এই হামলাকে নিন্দা করতে না পারা এবং এই হামলা বন্ধ করবার জন্য আহ্বান জানাতে না পারা যে কোনো স্বাধীন রাষ্ট্রের একটা ইমোরাল একটা পজিশনকে আপনার প্রতিফলিত করে। এই কাজটা তারা করেছে। তো ফলে বাংলাদেশের রাষ্ট্রের নতুন সরকার অধীনে পররাষ্ট্রনীতি এইটা নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন। আর কোনো মন্ত্রী বা এর মধ্যে জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার নিয়োগ হয়েছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ। আচ্ছা, আমি আসছি সেটাকে। ডেপুটি স্পিকার পজিশনটা, যেখানে ডেপুটি স্পিকার আপনার স্পিকার না থাকলে সমস্ত নির্বাচিত সদস্যদের অধিবেশনে সভাপতিত্ব করেন, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা। মানুষ সেখানে সাধারণত সবার কাছে অ্যাকসেপ্টেবল, ভালো চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন, সুনাম আছে, সামাজিক মর্যাদা ভোগ করে, এরকম কোনো মানুষকেই স্পিকার এবং ডেপুটি স্পিকারের পদ দেওয়ার উচিত। এবং অতীতেও এরকম চিন্তাভাবনা হয়েছে, ওইভাবেই করবার তারা চেষ্টা করেছে, যার যেটুকু রিসোর্সেস ছিল, হিউম্যান রিসোর্সেস, সেইভাবে। এই ডেপুটি স্পিকার যাকে তারা নিয়োগ দিয়েছেন, তার একটা অবৈধ সম্পর্ককে নিয়ে এত বেশি সমাজে আলোচনা হয়েছে যে সেই অবৈধ সম্পর্কের ব্যাপারটা শেষ পর্যন্ত রাজপথে আশ্রয় পড়েছিল, যেটা বিভিন্ন মিডিয়া সংগঠনগুলি আপনার রিপোর্ট করেছে তখন। এবং সেই সম্পর্কের ব্যাপারে তিনি যে মুচলেকা দিয়েছিলেন, সে দেশের সর্বোচ্চ আদালতে নথিবদ্ধ হয়ে আছে। এইরকম একটা মানুষকে স্পিকারের আসনে বসবার জন্য ডেপুটি স্পিকারের পদ দেওয়ার মধ্য দিয়ে আমি মনে করি পুরো জাতীয় সংসদ সদস্যদের, এমনকি বিএনপির নির্বাচিত সদস্যদের সহ বাকিদের উপর অবিচার করা হয়েছে এবং এই পুরো সংসদের মর্যাদাকে ক্ষুণ্ণ করা হয়েছে। এই কাজটা তারা ঠিক করেন নাই, এটা বদলানোর প্রয়োজন। দ্বিতীয়ত প্রশ্ন হচ্ছে যে কতগুলি আপনার নিয়োগের কথা হয়েছে, দুটো, একগুলো বিশ্ববিদ্যালয়গুলোর ভাইস চ্যান্সেলর পদে মনোনয়ন, পরিষ্কারভাবেই এগুলি বিএনপির প্রতি যারা বরাবর যাদের রাজনৈতিক আনুগত্য ছিল সেইখান থেকে বেছে বেছে করা হয়েছে। তাদের কদ্দূর যোগ্যতা আছে কি কদ্দূর যোগ্যতা নাই সেটা নির্ণয়ের জন্যে আইনের মধ্যে কতগুলি বিধি নিয়ম এগুলো আছে। তো সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে না গিয়ে এই ধরনের নিয়োগদানের মধ্য দিয়ে তারা খুব পরিষ্কারভাবে আপনার পুরো শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনগুলোকে এক দলীয়করণের দিকে, অতীতের মতনই, আওয়ামী লীগের মতনই সেই দলীয়করণের দিকে নিয়ে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলিতে পরিস্থিতি যদি সুস্থ একাডেমিক পরিস্থিতি ফিরিয়ে আনতে হয় এবং বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার মান, পদ্ধতি এগুলো যদি ইতিবাচক পরিবর্তনের দিকে নিয়ে যেতে হয়, সেখানে যেই ধরনের যোগ্যতা থাকা দরকার তার মধ্যে দলীয় আনুগত্য সবার শেষে থাকবার কথা, যদি রাজনৈতিক সরকারকে এরকম চিন্তা করতেই হয়। কিন্তু সেগুলো বিবেচনা করা হয়েছে বলে আমার কাছে মনে হচ্ছে না। পরিষ্কার তাদের দলীয় পরিচয় আছে। জেলা এবং উপজেলা প্রশাসনগুলিতে, জেলা পরিষদগুলোতে তারা যে আপনার মনোনয়ন দিচ্ছে, অর্থাৎ যে এর মধ্যে এমন অনেক আছেন যারা একটা সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ার মধ্যে দলীয় ক্যান্ডিডেট হিসাবে
কৃতকার্য হতে পারেন নাই, কিংবা তারা অন্য কোনোভাবে তাদের পুরস্কৃত করতে পারেন নাই রাজনৈতিক দল হিসেবে দলের মধ্যে কর্মকাণ্ড করে অবদান রাখবার জন্যে, তাদেরকে বিনা ভোটের এই চেয়ারম্যান বানানো এটা কোনো কাজের কথা না। তাদের উচিত ছিল এটা হয়তো টেম্পোরারি অ্যারেঞ্জমেন্ট, তারা হয়তো ইলেকশন করবেন আপাতত। সেখানে উচিত ছিল নির্বাচনী ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনবার জন্য, যেটা আওয়ামী লীগ আমলে প্রায় ধ্বংসপ্রাপ্ত হয়েছে। সেখানে অ্যাডমিনিস্ট্রেশন নিয়োগ করবার আরও পদ্ধতি আছে। ওরা দলীয় লোকজন না দিয়ে সেখানে নিরপেক্ষ লোককে দিয়ে সেই সুযোগ ছিল। প্রশাসন থেকে হতে পারত, অন্য জায়গার থেকেও হতে পারত। সেগুলো না দিয়ে একটা সুষ্ঠু নির্বাচনের প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে গেলে আমরা বুঝতে পারতাম যে বিএনপি এক ধরনের নির্বাচনিক গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে নিজেদেরকে নিয়োজিত করেছে, সেটা আমরা দেখি নাই। গভর্নরের ব্যাপারে, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের ব্যাপারে আমার একটু অনেক সমালোচনা দেখেছি, কিন্তু এখানে ইংরেজিতে যেটা বলে আই কিপ মাই ফিঙ্গার্স ক্রসড, এ কারণে যে এ কথা সত্য যে বাংলাদেশের ব্যাংকের বা যে কোনো দেশের সেন্ট্রাল ব্যাংকের গভর্নরের যে ধরনের আপনার সামাজিক ভাবমূর্তি থাকে, এই গভর্নরের সেই ভাবমূর্তি নাই। কিন্তু একই সঙ্গে আমি যদি অতীতের দিকে তাকিয়ে দেখি, অত্যন্ত ভালো ভাবমূর্তি ছিল, পাণ্ডিত্য ছিল, স্কলারলি অ্যাচিভমেন্ট ছিল। এই রকম লোকগুলিকে আমরা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদে দেখেছি। তাদেরকে যে অপরাধ করতে দেখেছি, অথবা যে অন্যায় করতে আমরা দেখেছি, অথবা যেই সমস্ত অন্যায়কে প্রশ্রয় দিতে দেখেছি, সেইখানের বাংলাদেশে আপনার বুদ্ধিবৃত্তিক কিংবা পাণ্ডিত্যমূলক জনক ভাবমূর্তির মধ্য দিয়ে ব্যাংকিং সিস্টেম ঠিক হবে, এইটাও আবার মনে করবার কোনো কারণ নাই। প্রশ্নটা হচ্ছে যে আমি বলছি যে কারণে যে সমস্ত কারণে আপনার কতগুলি আছে তাত্ত্বিক দিক, মুদ্রা ব্যবস্থা ইত্যাদি ইত্যাদি, যেগুলো মানে অর্থনৈতিক ব্যবস্থার কতগুলি তাত্ত্বিক দিক আছে, সেই যেগুলো ন্যূনতম জিনিস না বুঝলে আপনার হলো অর্থনীতি সম্পর্কিত আলাপ জ্ঞান না থাকলে চালানো যায় না। বাট অন্যদিকে একজনকে 9টা ব্যাংকের মালিক হতে দেওয়া যায় কি না, লুটপাট করে ডিরেক্টররা ব্যাংক লুটপাট করে বিদেশের টাকা পাচার করবার পন্থা রোধ করা যায় কি না, এটার জন্যে কিছুই পাণ্ডিত্য লাগে না। দেশপ্রেম দরকার পড়ে এবং কতগুলি সাধারণ অর্থনৈতিক জ্ঞান দরকার পড়ে। বাংলাদেশের ইকোনমি কোনো $1 ট্রিলিয়ন ইকোনমি না। এমনিতে ওভারঅল প্রাইম মিনিস্টার এবং তার মন্ত্রিপরিষদের সদস্যদের যে পারফরমেন্স, প্রাইম মিনিস্টার তো আপনি কিছু নিয়োগের প্রসঙ্গ বাদ দিয়ে অন্যান্য, আপনার কোনো অবজারভেশন আছে বা কোনো স্পেসিফিক মিনিস্টারের বা কোনো মন্ত্রণালয় কেন্দ্রিক? আমি একটু আসছি সেটা। আমার হাতে খুব বেশি সময় নেই, আর অনেকগুলো প্রসঙ্গ আপনার সঙ্গে আলাপ করতে বুঝতে পারছি যে এই বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কথাটা আমি শেষ করছি এই কথা বলে, তার কাছে মানুষের কোনো এক্সপেকটেশন নাই, কেউ তাকে পছন্দ করে নাই। তিনি যদি চান ন্যূনতম সততা এবং স্বজনপ্রীতি থেকে যদি সততা যদি উনি অবলম্বন করতে পারেন, স্বজনপ্রীতি থেকে যদি দূরে থাকতে পারেন, অলিগার্কিগুলির লুটপাটের যে অলিগার্কি তার থেকে যদি মুক্ত রাখতে পারেন, আমার ধারণা তার একটা প্রমাণ করবার সুযোগ আছে যে পণ্ডিতদের চাইতে কাজের লোকের বেশি গুরুত্বপূর্ণ। দেখা যাক, এক্ষুনি হয়তো সেটা আমরা বলতে পারবো না। মন্ত্রীদের মধ্যে কিছু কিছু মন্ত্রীর কথাবার্তা রীতিমতো আতঙ্কজনক। ধরুন শিক্ষা মন্ত্রণালয়, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। বাংলাদেশের রাজনৈতিক, শিক্ষাগত, সাংস্কৃতিক যে অবস্থার দুরবস্থা তৈরি হয়েছে বহু বছরের অপশাসনের কারণে, সেইখান থেকে আমাদের একটা ইতিবাচক অগ্রযাত্রার সূচনা করবার জন্য এই মন্ত্রণালয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমরা দুটো জিনিস যদি লক্ষ্য করি, সর্বশেষ আমরা প্রাইমারি শিক্ষা লক্ষ্য করুন, বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষাটা শেষ পর্যন্ত কেমন হবে এটা নির্ভর করে আপনার প্রাইমারি এবং মাধ্যমিক পর্যায়ে শিক্ষার মান কী, সেটা কতটা বিকশিত হচ্ছে, কতটা ধরে রাখা যাচ্ছে। সম্প্রতি লক্ষ্য করলাম শিক্ষা প্রতিমন্ত্রীর একটা বক্তব্য পড়লাম পত্রপত্রিকায়, তিনি বলেছেন যে প্রাইমারি পর্যায়ে 3টি ভাষার রপ্ত করতে হবে শিশুদেরকে। আমি একটু তাজ্জব হয়েছে এই কারণে যে প্রথম কথা হচ্ছে তাত্ত্বিকভাবে 3টি
ভাষাকে রপ্ত করবার জন্যে ওই সময়টা খুব উপযুক্ত টাইম না এটা, এবং এই নীতির বিরুদ্ধে বাংলাদেশে একবার পাকিস্তান আমলে আর একবার বাংলাদেশ আমলে দুইবার অনেক বড় বড় শিক্ষা আন্দোলন হয়েছে, এবং সেখানে প্রচুর আপনার তাত্ত্বিক তর্ক বিতর্ক হয়েছে সমাজের মধ্যে। এটার ভালো মন্দের দিক কি আছে। আমাদেরকে অবশ্যই একাধিক ভাষা জানতে হবে। আন্তর্জাতিক বিশ্বে আজকে আমাদের অনেক প্রতিযোগিতার মধ্যে পার্টিসিপেশনের জন্য ভাষা জানতে হবে। তার জন্য বিশেষজ্ঞ পর্যায়ের কতগুলি ক্ষেত্র আছে, ডিপ্লোম্যাটসদের জানতে হবে, ব্যবসায়ীদের জানতে হবে। এখান থেকে শ্রমিকরা যে সমস্ত দেশে যান তারা যদি একাধিক ভাষা জেনে যান, তাতে তাদের নিজেদের উন্নতি হবে। যে দেশে যাচ্ছেন সে দেশের ভাষাগুলি খুব দেশ স্পেসিফিক, প্রফেশন স্পেসিফিক কতগুলি ভাষা শিক্ষার প্রস্তুতি এবং ট্রেনিং ইনস্টিটিউট এখানে করা দরকার, সেটা গুরুত্বপূর্ণ। কিন্তু সমস্ত শিশুদেরকে 3টে ভাষা চাপিয়ে দেওয়ার অর্থ শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার সামিল। এটা চিন্তা, আর এই শিক্ষা আন্দোলনের ইতিহাসের মধ্যে যে সম্পর্কে তার এটা ধারণা থাকলে এটা নিয়ে বলতেন না। আরেকটা জিনিস লক্ষ্য করলাম, ধরুন আমি কারিকুলাম বদল ইত্যাদিদের সেই প্রসঙ্গে এখনো আসে নাই। বাচ্চাদের অ্যাডমিশন, এটা নিয়ে বহু পরীক্ষা নিরীক্ষা হয়েছে এই দেশে। সর্বশেষ যেটা ছিল যে লটারির মাধ্যমে শিশুদেরকে, অর্থাৎ 3-4 বছরের শিশুদেরকে স্কুলে ভর্তি করা হবে। তো লটারি বা করতে হয় কেন? কারণ সমস্ত অভিভাবকরাই চান তাদের শিশুরা, বাচ্চারা ভালো স্কুলে পড়ুক। তাহলে যখনই সমাজে হাজার হাজার স্কুল কলেজ থাকা সত্ত্বেও ভালো স্কুল কলেজ থাকে না, তখন এই প্রতিযোগিতার একটা উন্মত্ত প্রতিযোগিতার ব্যবস্থা হয়। সেখানে শিশু 3-4 বছর 5 বছরের শিশুদের উপর নানা ধরনের কোচিং এবং পরীক্ষা চাপিয়ে দেওয়া হয় তার মেধা টেস্ট করবার জন্যে। এই পর্যায়ে মেধা পরীক্ষা করবার কিছু নাই। তারা স্বতঃস্ফূর্তভাবে শিক্ষার মধ্যে আগ্রহী করে তুলতে হলে তার আপন এলাকায় বাসা বাড়ি থেকে যেটা সবচেয়ে নিকটবর্তী স্কুল, যেটা সবচেয়ে বেশি নিরাপদ, সেখানে তার যাবার কথা। যেতে চায় না, কারণ হচ্ছে ওই এলাকার শিক্ষালয়গুলো, বিদ্যালয়গুলো যথেষ্ট উন্নত না। ফলে শিশুদের উপরে এক্সপেরিমেন্ট করবার পরিবর্তে এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ যে প্রতিটা স্কুলকে আপনার সঠিকভাবে শিক্ষিত এবং প্রশিক্ষিত শিক্ষক দিয়ে, সেই শিক্ষকদের যথেষ্ট বেতন দিয়ে ভালো স্কুলগুলিকে উন্নত করা। সেই দিকে না গিয়ে এই শিশুদের উপর পরীক্ষা দিলে, পরীক্ষা দিয়ে তাদের কোন ক্লাসে উঠতে পারবে কি কোন স্কুলে ভর্তি হতে পারবে, এটা একটা অন্যায়। এই পরীক্ষার যদি মন্ত্রী হওয়ার পরীক্ষা থাকতো, যে এই ব্যাপারে পরীক্ষা দিলে মন্ত্রী হওয়া যাবে, তাহলে তো অনেক মন্ত্রী পরীক্ষায় ফেল করতেন। কারণ একজন মন্ত্রী মানে একটা পুরা দেশের ওই সংক্রান্ত যাবতীয় বিষয়ে তার জ্ঞান কদ্দূর আছে, তার এই ব্যাপারে তার ভবিষ্যৎ ভাবনা কী, তার দর্শন কী। মন্ত্রী হওয়ার জন্য যদি এই পরীক্ষা দরকার পড়তো, তাহলে তো অনেক মন্ত্রী পরীক্ষা ফেল করতেন। ফলে এটা যদি মাথায় রেখে অন্যদেরকে পরীক্ষার মধ্যে ঠেলে দেন, বিশেষত শিশুদের, বা না দেন, সেটা ভালো কাজ হবে। আমি যেহেতু আপনি সরকার নিয়ে আলোচনা করছিলাম, কিন্তু একই সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ শুরু হয়েছে এবং প্রথম অধিবেশনের 2টো দিন আমরা দেখলাম। সো আপনি স্পিকার, ডেপুটি স্পিকারের প্রসঙ্গটা আলোচনা হলো, এর মধ্যে বিরোধী দলের যে ভূমিকা, আমরা একই সঙ্গে প্রেসিডেন্টের যে প্রেসিডেন্সিয়াল স্পিচ, আপনার কোনো বক্তব্য আছে? দুটো, একটা প্রেসিডেন্সিয়াল স্পিচের ব্যাপারে আমার অত্যন্ত গুরুত্বপূর্ণ দুর্ভাবনা আছে, এটা আপনার মাধ্যমে সবার সঙ্গে শেয়ার করতে চাই। বিরোধী দলের আচরণ, এটা আমি আগেও বলেছি, আর এটা অনুমানও, বিরোধী দল এখানে আপনার তুলনামূলকভাবে অনেক গোছানো, তারা অনেক প্রস্তুতি নিয়ে যাবে। বরং সরকারি দল তার ব্যাপারে কতটা গুরুত্ব দিয়ে নিজেরা কদ্দূর প্রস্তুতি নিয়ে যখন আলাপ আলোচনাগুলো শুরু হবে করতে পারবে, সেটা দেখবার বিষয়। তবে গোছানো বিরোধী দল, বুদ্ধিবৃত্তিক দিক থেকে হোমওয়ার্ক করা বিরোধী দল শেষ পর্যন্ত সংসদের জন্য ভালো হয়। এটা অর্থাৎ সবাইকে জবাবদিহিতামূলক একটা ব্যবস্থার মধ্যে রাখার জন্যে বিরোধী দল যদি ইতিবাচক ভূমিকা পালন করে এবং একটা শিক্ষিত বিরোধী দল হিসেবে নানান বিষয়ে প্রশ্ন উত্থাপন করতে পারে, তার রাজনৈতিক আদর্শ যাই হোক না কেন, সেটা রাজনৈতিকভাবে মোকাবেলা করবার বিষয়, সেটা সংসদের জন্য ভালো। সেখানে এখনও পর্যন্ত তারা তেমন কোনো খারাপ কিছু করে নাই, একটি জায়গা ছাড়া। তারা ইতিমধ্যেই একটা স্ববিরোধী কাজ করেছে। বিশেষত তরুণরা, যাদের উপর এদেশের মানুষ অনেক ভরসা ছিল বা এখনও হয়তো আশা ত্যাগ করে নাই, যারা
প্রেসিডেন্ট যখন বক্তৃতা উঠে দাঁড়ালেন, তখন আমরা তরুণদেরকে, বিরোধী দলের চিফ হুইপকে এটা ভীষণভাবে প্রতিবাদ করতে দেখলাম। এটা তার জন্য স্ববিরোধী, কারণ তিনি যখন মন্ত্রী ছিলেন এই প্রেসিডেন্ট তাকে ওথ দিয়েছেন, তিনি তার হাতে ওথ নিয়েছিলেন। সেদিন তিনি বলেন নাই যে এইটা ফ্যাসিবাদের দোসর, তার অধীনে আমি ওথ নিব না। তো সেই দিন যদি তার কাছে গ্রহণযোগ্য হয়, এবং সেই ওথ নেওয়ার অনুষ্ঠানে, শপথ নেওয়ার অনুষ্ঠানে এই জামাত ইসলামীর যারা সেদিন ওয়াকআউট করলেন, প্রত্যেকে আপ্যায়িত হয়েছিলেন প্রেসিডেন্টের আপনার বঙ্গভবনে প্রেসিডেন্টের অতিথি হিসেবে। সেই প্রেসিডেন্টের পরিবেশিত চা নাস্তা তারা খেয়েছেন, তার সঙ্গে হাত মিলিয়েছেন, কোলাকুলি করেছেন। এই ছবি এখনও আছে। তখন যদি তাদের পছন্দ হয়, যেমন আমার পছন্দ হয় না, আমি 2টা দাওয়াতেই আপনার দাওয়াত পেয়েছি, আমি 2টা যাই নাই, বিকজ এটা আমার পছন্দ না। কিন্তু তাদের দিক থেকে এটা অসততামূলক স্ববিরোধী আচরণ। 1, 2, প্রেসিডেন্ট প্রতিষ্ঠানটাকে বাংলাদেশ বহু বছর ধরে একটা হাস্যকর পর্যায়ে অধঃপতিত করেছে। এখন যখন এত বছর পরে সাংবিধানিক সংস্কারের কথা উঠছে বা দাবি আকারে বিধিবদ্ধ হয়েছে, এবং সেগুলোর একটা নিষ্পত্তির দিকে যেই যা বলুক না কেন যেতে হবে, যদি 24-এর গণঅভ্যুত্থানের রক্তের প্রতি বেইমানি তারা না করে, তাহলে এখানে সত্যিকার অর্থে কতগুলি গণতান্ত্রিক সংস্কারের প্রতি তাদের ইতিবাচক ভূমিকা নিতে হবে, এবং তাদের এগুলো সমস্ত সংশ্লিষ্ট পক্ষের তারা ইতিমধ্যে পাবলিকলি আপনার কথা দিয়ে রেখেছে, প্রতিশ্রুতিবদ্ধ তারা। কিন্তু এই যে প্রেসিডেন্টের পদ, এইটা সাংবিধানিকভাবেই তার ব্যাপারে, প্রেসিডেন্ট হচ্ছে সাংবিধানিকভাবে রাষ্ট্রের সবচাইতে বড়, সর্বোচ্চ মর্যাদাবান ব্যক্তি। এটা বাংলাদেশের রাষ্ট্রীয় সংবিধানে স্বীকৃতি দেওয়া আছে। আপনার ওই যে ওইটাকে কী বলে, ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সি, প্রেসিডেন্ট 1 নম্বরে আছেন, প্রধানমন্ত্রীর উপরে, স্পিকারের উপরে। সেই ব্যক্তিকে কীভাবে হাস্যকর করে রাখা হয়? ধরেন এই যে ট্রানজিশনটার কারণে আমরা একটু পরিষ্কারভাবে লোকেরা দেখতে পেল, আওয়ামী লীগের আমলে তিনি প্রেসিডেন্ট ছিলেন, তখন তার প্রেসিডেন্টের কোনো স্বাধীনতা নাই। কি আছে? সংবিধানে লেখা আছে 2টা কাজ ছাড়া প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী ক্রমে তাকে কথা বলতে হবে, কাজ করতে হবে। তো প্রধানমন্ত্রী, এর আগের প্রধানমন্ত্রী যখন আওয়ামী লীগের ছিলেন, তার পরামর্শ অনুযায়ী ভাষণ লেখা হতো। সেখানে বিএনপি কত খারাপ, জিয়াউর রহমান কত খারাপ লোক ছিল, খালেদা জিয়া কত খারাপ, এগুলো লিখে দেওয়া হচ্ছে, উনি পাঠ করেছেন। এখন তার দুর্ভাগ্যক্রমে দেশেরও, আবার শেখ হাসিনার পতনের পরে যাদেরকে খারাপ তারা বলেছেন, তারা এখন ক্ষমতায়, এবার তারাও তাকে দিয়ে পড়িয়েছেন শেখ হাসিনা কত খারাপ ছিল, তার দল কত জঘন্য ছিল, সেটাও তিনি পাঠ করলেন। একজন প্রেসিডেন্ট যে রাষ্ট্রের সর্বোচ্চ মর্যাদা ভোগ করে, তাকে দিয়ে এই আত্মমর্যাদাহীন একটা চরিত্রে রূপায়িত করার অধিকার রাজনীতিকদের থাকতে পারে না। তার নিজেরও এখন প্রেসিডেন্টেরও মর্যাদাবোধের ব্যাপার আছে। কোনো ভদ্রলোক তো এই দেশে প্রেসিডেন্ট হতে যাবে না, যার নিজের কোনো স্বাধীনতা নাই। দেখুন, এই যে প্রভিশন যেটা সংবিধানের, এইটা আবার সংবিধানের আরেকটা প্রভিশনের সঙ্গে পুরোপুরি সাংঘর্ষিক। কোথায়? ধরেন বাংলাদেশ সংবিধানের 39 নম্বর অনুচ্ছেদে পরিষ্কার লেখা আছে যে প্রতিটি নাগরিকের বিবেক এবং চিন্তার স্বাধীনতা এবং তার প্রকাশের স্বাধীনতা আছে। তাহলে প্রেসিডেন্টের জন্যে দেশে যে সর্বোচ্চ জায়গায় যিনি আছেন, তার বিবেক প্রসূত বক্তব্য বা চিন্তা প্রকাশ করবার অধিকার নাই। এই যে ভয়াবহ রকমের স্ববিরোধিতা, এটা পুরো জনগোষ্ঠীর জন্য অপমানজনক। যেই রাষ্ট্রের প্রেসিডেন্টকে তার বিবেক সম্মতভাবে বিবেচনা প্রসূত মূল্যায়নমূলক বক্তৃতা দিবার প্রভিশন করা দরকার, এবং এটা দেশের জন্য ভালো। এই কারণে সরকার যাবে, সরকার আসবে, প্রেসিডেন্টকে সাধারণত একটা দলনিরপেক্ষ ব্যক্তি হিসেবে ইমাজিন করা হয়। তো সেই কল্পনার মধ্যে তিনি যদি তার এক্সপার্টদের নিয়ে কোনো একটা সরকারের যে কোনো পলিসিগুলিকে সত্যিকার অর্থে ক্রিটিক্যাল আলোচনা উত্থাপন করেন সংসদে, সেটা তো সংসদ, জাতীয় সংসদ, এবং তার মধ্যে পুরো জনগোষ্ঠী উপকৃত হবার কথা। ফলে এইরকম একটা হনুমানের চাইতে খারাপ একটা চরিত্র হিসেবে প্রেসিডেন্টকে যে সাংবিধানিকভাবে প্রতিষ্ঠা করা হয়েছে, এইটা বাংলাদেশের জনগণের, এই জনগোষ্ঠীর মর্যাদা রক্ষার স্বার্থেই
প্রেসিডেন্টকে আমি মনে করি যে স্বাধীন করা দরকার। খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। পার্লামেন্টের প্রসঙ্গে আরেকটা যে যা আপনি দীর্ঘদিন পার্লামেন্ট কাভারও করেছেন, আপনার সাংবাদিকতার শুরুর দিককার বহু বছর করেছেন। সো এবার দেখলাম আমরা বিরোধী দলকে সংসদের অধিবেশন কক্ষে প্ল্যাকার্ড নিয়ে যেতে, আমরা দেখলাম তাদেরকে স্লোগান দিতে, আমরা দেখলাম যখন জাতীয় সঙ্গীত বাজছে তখন তারা একেবারে শেষের দিকে, তাও বিএনপি মহাসচিব এবং প্রেসিডেন্টের একজন সামরিক কর্মকর্তার অনুরোধে তারা শেষ পর্যন্ত হয়তো এই কথাটা আমি বলতে ভুলে গেছিলাম, ঠিকই বলছেন। তো এই তিনটে বিষয় আমি একটু আপনার কাছ থেকে বুঝতে চাই। এক নম্বর হচ্ছে যে জামাত ইসলামী যে বাংলাদেশকে এখনো পর্যন্ত রাজনৈতিকভাবে দার্শনিকভাবে মেনে নিতে পারে নাই, তার একটা পরিষ্কার প্রমাণ হচ্ছে যে সুযোগ পেলেই তারা তাদের এই মনোবৃত্তি বেরিয়ে আসে। কারণ আপনার জাতীয় সঙ্গীত বাজবার সময় না দাঁড়ানো, এটা বাংলাদেশ রাষ্ট্রের আইন এবং সংবিধান অনুযায়ী রাষ্ট্রদ্রোহিতা। এবং এই তরুণরাও দাঁড়ায়নি জামাতের সঙ্গে, যারা তরুণদের একজনকে আমি দেখেছি যারা উঠতে বলছে, তার মধ্যে একজন বোধহয় তাদেরকে যে দাঁড়াতে বলছে তার মধ্যে একজনকে আমি দাঁড়িয়ে থাকতে দেখেছি এবং হাত দিয়ে তিনিও ইশারা করছিলেন এবং বাকিরাও দাঁড়াননি। এই রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে বাংলাদেশে কারো রাজনীতি করবার অধিকার নাই। তাদের ভুলে গেলে চলবে না যে বাংলাদেশকে স্বাধীনভাবে প্রতিষ্ঠা করবার জন্য, স্বাধীনতার জন্য লক্ষ লক্ষ মানুষকে আত্মাহুতি দিতে হয়েছে এবং এই পাকিস্তানি সামরিক বাহিনী এবং তাদের দোসর জামাত ইসলামের বিরুদ্ধে তাদেরকে সশস্ত্র লড়াই করতে হয়েছে। সেই দিন এই দোসররা মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করেছে, মুক্তিযোদ্ধারাও তাদেরকে পেলে হত্যা করত। রাজনীতির নানান ভুল ভাল, নানান ধরনের জটিল কুটিল পথ পেরিয়ে আজকে এই জায়গায় এসে যে একটা স্বাধীনতা বিরোধী একটা রাজনৈতিক দল আপনার প্রধান বিরোধী দল হিসেবে নানান কারণে আপনার উপস্থিত হয়েছে। কিন্তু বাংলাদেশ জন্মের মৌলিক যে আপনার ভিত্তি, সেই ভিত্তিকে সম্মান না জানিয়ে তারা গর্হিত অপরাধ করেছে। এটা রাষ্ট্রদ্রোহিতার অপরাধ। আমরা চাইব যে তার ভবিষ্যতে তারা এই কাজ করবে না এবং তাদের প্রতি নজর রাখা গুরুত্বপূর্ণ। প্ল্যাকার্ডের ধরনের ঘটনা এর আগে ঘটেছে। প্যান্ডেমোনিয়াম বলে যেটা, নানান পার্লামেন্টে এটা হয়, এগুলি কোনোটাই ভালো উদাহরণ নয়। এর আগে তাদেরকে যে আমি একটু ডিসিপ্লিনড একটা পার্টি হিসেবে বলছিলাম, তো সেই ডিসিপ্লিনের অংশ তারা ওইভাবে দেখাতে পারেন নাই। তারা বরং অত্যন্ত ডিসিপ্লিন করতে পরিকল্পনা করে এটা করেছেন। স্লোগান তাদের উচিত যেই সব বিষয়ের বিরুদ্ধে এই আপনার মনে আছে সেই এই দেশের শাহেদ আলীর আপনার এই পার্লামেন্টে প্যান্ডেমোনিয়ামের কারণে আপনার 1954 সালে প্রতিষ্ঠিত পূর্ব পাকিস্তান অ্যাসেম্বলিতে খুব বাজে অবস্থা তৈরি হয়েছিল। একজনকে শেষ পর্যন্ত ওইখানে আঘাত প্রাপ্তির কারণে শেষ পর্যন্ত হসপিটালে মৃত্যুবরণ করতে হয়েছে। এইখানে বিএনপি ক্ষমতায় থাকলে আওয়ামী লীগদেরকে আমরা পোডিয়াম পর্যন্ত গিয়ে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে দেখেছি। সেগুলোতে কেউ কাউকে প্রশংসা করে নাই, প্রশংসনীয় ছিল না। এরাও যদি করে এটা প্রশংসা। শেষের দিকে প্রায়, কিন্তু একসঙ্গে কতগুলো প্রসঙ্গ আপনার সামনে আনতে চাই এবং খুব ছোট করে যদি আপনি আমাকে উত্তর দেন। একটা হচ্ছে যে আপনি কি মনে করেন যে জুলাই চার্টার নিয়ে অনেক কথা হচ্ছে এবং বিশেষ করে বিরোধী দল বা জোট তারা এই বিষয়ে বেশ সোচ্চার। সংবিধান সংস্কার পরিষদের প্রসঙ্গটা আলোচনার মধ্যে তারা নিয়ে আসছেন এবং এই বিষয়ে তারা সিদ্ধান্ত চাইছেন, নইলে রাজপথে আন্দোলন করবেন। এমনকি সরকারের সঙ্গে অ্যালায়েন্সে আছে, যেমন আমি যদি বলি গণসংহতি আন্দোলন, তারা 2026-এর ফেব্রুয়ারির ইলেকশনকে সংবিধান সংস্কার পরিষদের ইলেকশন হিসেবেই দেখতে চাইছিল, এটা তাদের দাবি ছিল। সো তারা এখন আবার টেবিলের অপর প্রান্তে, আমি বলছি সরকারের সঙ্গে, বিএনপির সঙ্গে, এবং একই সঙ্গে গণভোট। এই গণভোটের ফলাফল কেউ মনে করছেন যে জাতীয় সংসদ নির্বাচনের চাইতেও অনেক গুরুত্বপূর্ণ, কাজেই তার ভিত্তিতেই সব কিছু হওয়া উচিত। আবার অনেকে মনে করেন যে না, যেভাবে জনগণ যে ম্যান্ডেটের ভিত্তিতে সরকার তৈরি করেছে, সরকারি দল নির্বাচন, বিরোধী দল নির্বাচন করেছে, তার ভিত্তিতে এটা হওয়া উচিত। দুটো ব্যাপার এখানে আছে। অন্তর্বর্তী সরকার অনেকগুলো গজামিল দিয়ে তার সময়কাল পার করেছে।
গণভোটের উপর দিয়ে তাত্ত্বিক অর্থে গণভোটের যে ফল সেটা হচ্ছে সর্বোচ্চ ম্যান্ডেট, যে কোনো তাত্ত্বিকভাবে যদি আপনি বলেন। কারণ কারণ আপনার জনগণের সাধারণ ইচ্ছা, যার অভিব্যক্তি হিসেবে সংবিধান রচিত হয়, সেই সাধারণ ইচ্ছার প্রতিফলন শুধুমাত্র গণভোটের ভেতর দিয়ে আপনার প্রতিফলিত হতে পারে। তো এই ধরনের একটি গণভোটকে সত্যিকার অর্থে গণভোটের গণভোট সংবিধানের বিধানই নাই, মাসের পর মাস ধরে ব্যাখ্যা করতে হয় রাষ্ট্রকে, জনগণের সামনে, যে এই যে আমরা এই বিষয়গুলো আপনাদের ভোটের জন্য, আপনাদের মতামতের জন্য দিচ্ছি, এইটা গ্রহণ করলে আপনার এই উপকার হবে, এই বিপদ হতে পারে। এটি সমাজে অন্তত 3 মাস 4 মাস ধরে ব্যাপক তর্ক বিতর্ক শেষে এইটা গণভোটে দিতে হয়। কিন্তু এটা কোনো রকমের তাড়াহুড়া করে ফুল একটা প্যাকেজ, সেইটাও সরকারের কাছেও পরিষ্কার ছিল না, ভোটারের কাছেও পরিষ্কার না, কোনটার মধ্যে নোট অফ ডিসেন্ট আছে, কোনটার মধ্যে নাই, কোনটার মধ্যে কোন দলের আপত্তি আছে, এগুলি কোনো কিছুই ওই ব্যালট পেপারের মধ্য দিয়ে বুঝবার কোনো পথ ছিল না। তো এগুলি হলো গোজামিলের দিক। কিন্তু সেটা আমার কাছে, আপনার কাছে বা একজন রাষ্ট্রবিজ্ঞানীর কাছে। কিন্তু এইখানে যে সমস্ত সংশ্লিষ্ট পক্ষগুলি আছে, তারা তো ধরেন এই সালাউদ্দিন সাহেবের, যিনি সাংবিধানিক কমিটিগুলিতে প্রধানত আজকের ক্ষমতাসীন বিএনপিকে প্রতিনিধিত্ব করতেন, তার ভিডিও পরিষ্কার ভাইরাল হয়েছে। তিনি পরিষ্কারভাবে বলেছেন গণভোটের ফলাফলকে প্রত্যেকটা পার্টি মেনে নিতে বাধ্য। আজকে তিনি আবার অন্য ধরনের কথা বলছেন। আবার ওই জুলাই চার্টারের মধ্যে জামাত ইসলামেরও কিন্তু অনেক আপনার এই নোট অফ ডিসেন্ট আছে, আপত্তি আছে। তার মধ্যে অনেকগুলি অত্যন্ত আপত্তিকর আপত্তি আছে। প্রশ্নটা হচ্ছে যে গণতান্ত্রিক মূল্যবোধের দিক থেকে আপত্তিকর অনেক নোট অফ ডিসেন্ট জামাতেরও আছে। প্রশ্নটা হচ্ছে যে এই বাংলাদেশ এইটা তারা কিভাবে নিষ্পত্তি করবেন, প্রথম সংশ্লিষ্ট পক্ষদের ব্যাপার। কিন্তু ইফ ইউ আস্ক মি, বাংলাদেশের সমাজ গণতান্ত্রিক সংস্কার চায়। সেটা ঠিক স্পেসিফিক তো প্রত্যেকটা জনগণের প্রত্যেকটা বিভাগ বা প্রত্যেকটা অংশ স্পেসিফিক্যালি হয়তো তার চিন্তা নাই, কিন্তু বাংলাদেশের সংবিধান আইন যে একটা মধ্য দিয়ে একটা অগণতান্ত্রিক প্রতিষ্ঠান হিসাবে বা রাষ্ট্রটি বিদ্যমান রয়েছে, এই ব্যাপারে অধিকাংশ রাজনীতি সচেতন মানুষ এই ব্যাপারে পরিষ্কার। বাংলাদেশকে যেই পদ্ধতিতেই হোক না কেন অনেকগুলো গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে এগোতে হবে, এবং প্রতিটি রাজনৈতিক দল সেটা প্রতিশ্রুতিবদ্ধ। কিভাবে তারা করবেন এইটা আমার ধারণা এখনও পর্যন্ত পরস্পরের শক্তি টেস্ট করছে। কিন্তু একটা জায়গায় তাদের যেতে হবে, হ্যাঁ, তা না হলে আপনার তারা যেটা বুঝতে পারছেন না বলে আমার অনুমান, সরকারি বিষয় ব্যাপারে যারা আছেন, এবং বুঝতে না পারার কতগুলো কারণও আছে। বিএনপির নেতৃত্বের একটা বিরাট অংশ জেলে ছিল এই আন্দোলনের সময়, সে তারা শখ করে যাননি, কিন্তু তারা জেলে ছিলেন বিগত সরকারের, আওয়ামী লীগ সরকারের আপনার স্বৈরতান্ত্রিক নীতির ফলে ঠিক জুলাই মাসে যে আন্দোলনটা হয়েছে, যেই পদ্ধতিতে, বাইরে থেকে যারা দেখেননি, জেল থেকে শুনেছেন কিংবা পত্রিকা পড়েছেন, ওটাতে বোঝা যায় না। আর মূল নেতৃত্বের শীর্ষ নেতা বিদেশে ছিলেন, অত দূর থেকেও বোঝা যায় না। আর এই মুহূর্তে প্রধানমন্ত্রীর চারপাশে প্রতিদিন আমরা যাদেরকে দেখি, তাদের একটা বিরাট অংশ যারা বিলাত থেকে এসছেন, লন্ডন থেকে, তারা এই দেশ থেকে গিয়েছিলেন ভাগ্যান্বেষণে। এই ভাগ্যান্বেষী তরুণরা রাজনৈতিক মতাদর্শের কারণে হয়তো আপনার এখন যিনি প্রধানমন্ত্রী তার সঙ্গে ছিলেন, তারা তাদের বয়স এবং অভিজ্ঞতা, রাজনৈতিক অভিজ্ঞতার অর্থে হয়তো জীবনের অভিজ্ঞতা, কষ্টকর অভিজ্ঞতা হয়তো আপনার আমার চেয়ে বেশি, হ্যাঁ, কিন্তু রাজনৈতিক অভিজ্ঞতা তাদের আছে বলে মনে করবার কোনো কারণ নেই। তারা এই আন্দোলন সংগ্রামের মধ্যে ছিলেন না, এবং একটা দেশকে, দেশের ইতিহাস বোধ তৈরি হওয়ার জন্যে
দুই পদ্ধতিতে হয়। একটা হচ্ছে আপনার এম্পেরিক্যাল আন্দোলন সংগ্রামের ভেতর দিয়ে বহু মানুষের সঙ্গে মেশার মধ্য দিয়ে আপনার চৈতন্যের বিকাশ হওয়া, রাজনৈতিক চৈতন্যের। আরেকটা হচ্ছে একেবারে খুঁটিয়ে খুঁটিয়ে 100, 150, 200 বছরের ইতিহাস পাঠ করার মধ্য দিয়ে। এই দুইটার একটারও সুযোগ প্রধানমন্ত্রীর চারদিকে আমরা প্রধানত যাদেরকে দেখি তাদের হয়নি। ফলে তারা গণঅভ্যুত্থানের মর্ম কথা উপলব্ধি করতে ভুল করতে পারেন, এবং ভুল করলে তার খেসারতটা তাদেরকে অনেক বড়ভাবে দিতে হবে। বাংলাদেশকে তো দিতে হবেই, আবার কতগুলো জটিল পরিস্থিতির মধ্যে পড়বে। ফলে আমি মনে করি তাদের উচিত ওই আপনার গণ অভ্যুত্থানের স্পিরিটটা বুঝবার, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের চেতনার কথা কি স্লোগান দেওয়ার ব্যাপার না, ওই দলিল দস্তাবেজ পড়বার, তার পেছনের ইতিহাসগুলি পড়বার। একটা গণতান্ত্রিক পুনর্নির্মাণের কাজ কোনো হেলাফেলা করে ইয়ার্কি তামাশার মধ্য দিয়ে করা যায় না, তার জন্য এক পরিশ্রমের, বুদ্ধিভিত্তিক পরিশ্রমের মধ্য দিয়ে যেতে হয়। সেইটার মধ্যে তারা দৃষ্টি দিবেন বলে আমি আশা করি। যদি না দেন, সেটা দেশের জন্য যেমন ক্ষতিকর হবে, তাদের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে, যেটা কারোরই কাঙ্ক্ষিত হতে পারে না। আমরা একেবারে শেষের দিকে জাস্ট 1-1.5 মিনিট সময় আছে। মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ চলছে, এই যুদ্ধের পরিণতি কবে শেষ হবে বলে আপনি মনে করছেন? কারণ এর জন্য আমাদের মতো দেশ, গোটা পৃথিবী আসলে নানাভাবে সাফার করছে। আপনি কি দেখছেন, কি মনে হচ্ছে আপনার? আমার ধারণা, যতটুকু খোঁজখবর রাখি, বুঝবার চেষ্টা করি, আপনার মেইন স্ট্রিম মিডিয়ার বাইরে যেই সমস্ত তথ্য, বই পুস্তক পাওয়া যায়, সেটার মধ্য দিয়ে আমার ধারণা পৃথিবী একটা তৃতীয় যুদ্ধের মধ্যে, প্রক্রিয়ার মধ্যে পড়েছে, তৃতীয় বিশ্বযুদ্ধের। সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র ক্রমশই একাকী হয়ে উঠছে। আপনি লক্ষ্য করুন, তার বহু বছরের পশ্চিমা পুরনো মিত্ররা পর্যন্ত, হ্যাঁ, নেটো থেকে শুরু করে অন্যরা পর্যন্ত, হ্যাঁ, তাকে সহযোগিতা করতে পারছে না বলে সে এখন কান্নাকাটি করছে। ইরানের দিক থেকে তার খুব বেশি আর হারাবার কিছু নাই। ইরানের যুদ্ধের যদি স্ট্র্যাটেজিক্যাল জিনিসের স্ট্র্যাটেজির কথা বলেন, সেই দিক থেকে তার চারপাশে, চারদিকে পাহাড়, একদিকে পানি, যেটা সারা পৃথিবীর জন্য গুরুত্বপূর্ণ একটা অঞ্চল, হরমুজ। সেখানে তার সৈন্য সামন্ত, ফিজিক্যাল সৈন্য সামন্ত মেলা, ওইখানে ল্যান্ড করে পশ্চিমারা গিয়ে আক্রমণ করবার ঝুঁকি তারা নেবে না। কূটনৈতিক যুদ্ধে এখনও পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র পিছিয়ে আছে, শেষ করতে হবে, পিছিয়ে আছে। এই যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যেইভাবে চেয়েছিল, সেইভাবে জয়লাভ করবার ন্যূনতম সুযোগ নাই। আমার ধারণা শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্যে, যেটাকে বলে পশ্চিম এশিয়ার গোটা রাজনীতি, ইসরায়েলের সঙ্গে তারা যে গোপন আতাতের মধ্য দিয়ে প্যালেস্টাইন সমস্যাকে একদিন জিয়ে রেখেছে, সেখান থেকে শেষ পর্যন্ত বেরিয়ে আসতে বাধ্য হবে। এবং সারা পৃথিবী এখন বুঝতে পারছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইতিপূর্বে প্রতিষ্ঠিত, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভেতর দিয়ে প্রতিষ্ঠিত যে ওয়ার্ল্ড অর্ডার তৈরি হচ্ছিল জাতিসংঘ কেন্দ্রিক, হ্যাঁ, সেটা একটা অপদার্থ প্রতিষ্ঠানে পরিণত হচ্ছে। সারা পৃথিবীকে আপনার গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে একটা নতুন কাঠামোর মধ্যে, বহুত্ববাদী কাঠামোর মধ্যে যেতে হবে, অথবা আরেকটা ঘটনা ঘটবে, যত বিদ্যমান নিউক্লিয়ার আইন কানুনই থাকুক না কেন, বহু দেশ নতুন করে তলে তলে নিউক্লিয়ার ওয়েপন জোগানোর চেষ্টা করবে। কেন জানেন? শেষ করতে এই মুহূর্তে সবচেয়ে গরিব রাষ্ট্রদের মধ্যে একটা হচ্ছে উত্তর কোরিয়া, কিন্তু সে সবচেয়ে নিরাপদ রাষ্ট্রগুলির মধ্যে একটা, কারণ তার নিউক্লিয়ার ওয়েপন আছে। ফলে মার্কিন যুক্তরাষ্ট্র সব পশ্চিমাদের এই আপনার রেস্ট অফ দি ওয়ার্ল্ডের উপর তার যে অন্যায় আধিপত্য প্রতিষ্ঠার যে রাজনীতি, সেই রাজনীতিকে যদি গণতন্ত্রায়ন করা না যায়, তাহলে অন্য ধরনের, উত্তর কোরিয়া ধরনের বিপদ পৃথিবীতে আসতে থাকবে। শান্তির চাইতে স্লোগান উঠবে যে যুদ্ধ দরকার শান্তির জন্যে। অনেক ধন্যবাদ মিস্টার নুরুল কবির। দর্শক, কথা বলছিলেন নিউজ সম্পাদক নুরুল কবির, এবং সংসদ এবং সরকার সম্পর্কে তার পর্যবেক্ষণ এবং সতর্ক বার্তা তিনি উচ্চারণ করলেন। আমরা আশা করব যে যাদের জন্য এটা করা, তারা সংশ্লিষ্টরা এটা বিবেচনায় নেবেন, সেটা তাদের জন্য এবং দেশের জন্য কল্যাণকর হবে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।